সত্যি কথা বলি, কৌতূহল আমার তো সাংঘাতিক কৌতূহল। আমি আপনার চেয়ারে বসলে প্রথমেই দেখতাম যে আসলে উনি কি এটা দেখার জন্য। শেখ হাসিনারটাও আমার দেখার দারুণ কৌতূহল হয়, তারেক সাহেবেরটাও দেখার দারুণ কৌতূহল হয় যে মানে তাদের স্ট্যাটাস। দেখুন আপনার যা পেশা ওখানে কৌতূহলটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর আমার যা পেশা সেখানে কৌতূহলটাকে চেপে রাখাটা হলো কাজ ছিল। এখন আমি বলি না সেটা, আমি তখন আসলে আমি তখন আর ডিপ্লোম্যাট নই, এখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। কাজেই সেখানে আমি হয়তো কৌতূহল দেখাতে যাব না, কারণ যদি উনি দেশে ফিরে আসতে হয় তাকে, যদি উনি ওনার পাসপোর্ট নবায়ন তো করা হয়নি আমি যতটুকু জানি গত সরকারের সময়, সেক্ষেত্রে উনি যদি চান একটা পাসপোর্ট, সেটার জন্য ব্যবস্থা না, ট্রাভেল ডকুমেন্ট হতে পারে, এমনকি যদি উনি দীর্ঘ সময় নিতে চাইলে উনি পাসপোর্টও চাইতে পারেন মিশনে গিয়ে, তখন পাসপোর্ট তো ঢাকায় তৈরি হবে, কাজে সেই সময় যদি ওনার থাকে সেটা উনি করতে পারেন, অথবা তিনি আমরা একদিনের মধ্যে ট্রাভেল ডকুমেন্ট দিতে পারি তাকে, এক ওয়ান ওয়ে উনি আসবেন ঢাকায়, এসে উনি পাসপোর্ট দিতে পারেন। এটা খুবই একটা প্রসিডিউরাল ব্যাপার, কাজে এটা নিয়ে আমার উৎসাহ অত বেশি না, আপনাদের তো সাংবাদিক উৎসাহ থাকতেই পারে। দাদা উৎসাহ না, কিন্তু আমার অনেক কৌতূহল যে মানে জনাব তারেক রহমান কি তার পাসপোর্ট আসলে তার এতদিন ছিল, আপনি আপনার সেই কৌতূহল মেটান না কেন? আপনারা তো মেটাতে পারেন, সুযোগ তো নাই, কেন সাংবাদিকতা জিজ্ঞেস করতে পারেন তাকে? দাদা জিজ্ঞেস করা হয় মানে তাকে তো জিজ্ঞেস আমি তো মানে করতেই চাই বা করেছিও আমার মতো করে, কিন্তু জবাব তো আসলে দেওয়া না দেওয়া সেটা এখন আপনি জবাবের অপেক্ষা করেন, দেখেন কি হয়। না জবাবেরই অপেক্ষা করছি, আপনাকে শুধু জানতে চাইলাম আর কি। আমার শেষ প্রশ্ন, 21 আগস্ট গ্রেনেড হামলার ন্যায় বিচার নিশ্চিতের বদলে শেখ হাসিনা সরকারের একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার প্রবণতা আমরা দেখেছি, যে কারণ হচ্ছে 3 বার আয়ও বদল করে 4বার আসলে তারেক রহমানের নাম সেখানে সাপ্লিমেন্টারি দিয়ে ঢুকানো হয়েছে। কিন্তু যে হামলায় 24 জন নিহত হয়েছে, মানে আমি একটু বলেও রাখি, ওই 21 আগস্টের গ্রেনেড হামলার সময় আমি কিন্তু মাঠে দায়িত্বপ্রাপ্ত মানে রিপোর্টার, এবং প্রথম আলোর ওই দিন তো এইটার এই যে হামলায় 24 জন নিহত হয়েছে, 3 শতাধিক নারী ও পুরুষ আহত হয়েছে, তার যদি বিচার না হয়, আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে সেটাকে কার্পেটের নিচে ঢুকে যাওয়ার একটা দেখা দিচ্ছে। তবে বিদেশে বাংলাদেশ নিয়ে বার্তা কি হবে, আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? মানে I want to your take on it. Okay. প্রথমত হলো যে বিচারালয়ের কোনো বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। দ্বিতীয় হচ্ছে যে আমি অবশ্যই চাই যে কোনো অপরাধের বিচার হোক এবং সেটার জন্য ন্যায় বিচার হয়। আপনি বলছেন যে এটাতে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন হয়েছে আগে, এটা সবসময় ন্যায় বিচারের জন্য কিন্তু এই ধরনের কার্যক্রম সবসময় ক্ষতিকর। তো সেই ক্ষতিকর কাজটি হয়ে গেছে। এখন আমি জানি না আদালত ঠিক করবেন যে আসলে যারা নিহত হয়েছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা, কিভাবে পাবেন, এটা তো আমার আসলে বলার মতো কোনো এখতিয়ার নাই। না আদালতে আমরাও মন্তব্য করতে চাই না, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে আমরা যাদের তদন্তকারী কর্মকর্তাকে জুডিশিয়ারি এক্সটেন্ডেড হেড মনে করি, আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি এর জন্য একটি জজমেন্ট সৃষ্টি করেছিল, একটি বানানোর লোক। তারপরে আওয়ামী লীগ এসে এটিকে তদন্ত করার নামে 3 বার আইও চেঞ্জ করে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে আরেকজন তদন্তকারী কর্মকর্তা তার নাম ঢুকাইছে, এবং যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তাকে আবার এমপি পদে নমিনেশন দিয়েছে, অন্যায়। কিন্তু ঘটনা দিচ্ছে যে এই 24 জন নিহত করা শেখ হাসিনাকে মারার এই অ্যাটেম্পটের এটার ফলে এখন আবার কেউ মানে এটার জন্য দায়ী না, এরকম একটা ভাইব আমরা পাচ্ছি যে কেউ এটার মধ্যে জড়িত না। যেখানে আপনার বন্ধু আপনার উপদেষ্টার মধ্যে প্রফেসর আসিফ নজরুল আমাকে স্পষ্ট বলেছিলেন যে অবশ্যই এটার মধ্যে থেকে কেউ না কেউ এটার মধ্যে জড়িত থাকার কথা। তিনি বলেছিলেন যে তিনি মনে করেন যে এটার বিচার হওয়া উচিত, বিএনপি এটাকে মিস হ্যান্ডেল করেছে। কিন্তু আমরা বিচার বিভাগের কাছে আসলে এর কোনোটাই আই ডোন্ট নো, আমিও আপনার মতো কিছু মন্তব্য করতে চাই না। আপনি যদি আপনার একদম শেষ পর্যায়ে আপনি যদি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করার জন্য যে নানা ধরনের নানা কিছু আসলে মানুষ শুনছে, গুজবের জন্য দেশ ভাসছে, এই শেখ হাসিনা টুপ করে ঢুকে পড়ছেন কিনা, আবার আপনার ক্ষমতা নিয়ে নিচ্ছেন কিনা, সেই ধরনের একটা আতঙ্ক বা জুজুর ভয়ও অনেকের মধ্যে কাজ করছে। ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করবে কিনা, খুব যুদ্ধের মধ্যে আমাদের যেতে হবে কিনা, আমরা বন্ধুহীন হয়ে পড়বো কিনা, সেটাও রয়েছে। আপনি যদি শেষ পর্যায়ে এসে এইগুলি কিছু বলতেন বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করার জন্য। এবং আপনাকে একটু বলেও রাখি যে অনেকেই কিন্তু এই উদ্বেগ জানাচ্ছেন যে আসলে এটা কি হবে, আবার অনেকে মনে করছেন যে না আমাদের এখন যুদ্ধই করা উচিত, আমরা যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ করব, এরকম একটা মানে কি বলবো একটা 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 ঠিক একটা খুব মানে ব্রেভারি দেখানোর একটা জায়গাও কেউ কেউ আছে। না দেখুন, বাংলাদেশ যুদ্ধ করবে না, অন্তত নিজে থেকে কখনো যুদ্ধ করবে না, এবং আমরা অবশ্যই চাইবো যে আমাদের উপর যুদ্ধ চাপিয়ে না, এটা আমার বিশ্বাস এই ধরনের পরিস্থিতি যাবে না। আমি মনে করি যে এই মুহূর্তে বিশেষ করে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে যেসব ঘটনা ঘটছে গত কিছুদিনে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের অন্তত কিছু বিষয়ে জাতীয় ঐক্যমতের সৃষ্টি হয়েছে এবং এক ধরনের ওয়াননেস দেখা দিয়েছে, যেটা একটা ভালো জিনিস। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যদি
একতাবদ্ধ হতে পারে, তারা অনেক বাধাকে জয় করতে পারে। এবং বাংলাদেশের যে অগ্রগতি, সেটা কিন্তু প্যারাডক্স বলেছেন অনেকেই, কারণ তারা কারণ খুঁজে পাচ্ছিলেন না। আসলে বাংলাদেশের মানুষ অনেক কিছু করতে পারে, সেটা আমাদের যে তরুণ প্রজন্ম তারা দেখিয়েছে, যে ছাত্ররা বেরিয়েছে তারা দেখেছে, যে তারা দেখিয়েছে যে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে কনসার্ন তারা, এবং তারা সেই ভবিষ্যৎ বিনির্মাণ করতে আগ্রহী, এবং সেটার প্রয়োজনে তারা সেজন্য চরম আত্মত্যাগ করতে রাজি আছে। আমি মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এটা, যে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তারা দেশের স্বার্থের ব্যাপারে ঐক্যবদ্ধ হবে। কিছু ধরুন যখন চ্যালেঞ্জ কম থাকবে তখন দেখা যাবে যে কিছু ডিভিশন হচ্ছে, কিন্তু যখন আবার বড় চ্যালেঞ্জ দেখা দেবে, আমি নিশ্চিন্ত বাংলাদেশের যে ইয়াং জেনারেশন, যেটা আমাদের পরে জেনারেশন, যেটা তারা ঐক্যবদ্ধ থাকবে এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে। না, ধরেন এখন ভারতীয় মিডিয়াতে র্যান্ডম একটা উপস্থাপক যিনি অনেক এনিমেটেড হয়ে কথাবার্তা বলেন, তিনি একটা কথাবার্তা বলছেন, আমরা এটাকে পিক করে বলতেছি যে আমাদের দেশের আনসার আরো কি কি গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আরো কি কি বাহিনী মিলে এই সরকারকে ফেলে দেবে, হাসিনা সরকারকে নিয়ে আসবে। ওগুলির ক্ষেত্রে কি আপনারা অনেক বেশি বিচলিত হচ্ছেন? মানে আপনারা মানে ওগুলিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, বা মানে আপনাদের গুরুত্ব? আমি এটুকু বলতে পারি যে অন্ততপক্ষে আমার এবং যে যেটা আমার যে কলিগরা আছে তারা অবশ্যই এরকম মনে করেন না। আপনি তো খুব সুন্দর করে এক কথায় দৃঢ়ভাবে বললেন, কিন্তু অনেক সময় এরকম মনে হয় না যে ধরেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প, উনি নির্বাচনের আগে দেশের সংখ্যালঘুদের ইয়ে নিয়ে একটা টুইট করেছেন। এখন ট্রাম্পের টুইট আমরা জানি, ট্রাম্পের টুইটের ক্ষেত্রে কোফেফে থেকে শুরু করে এমন অনেক কিছু থাকে যা টুইট নিয়ে আসলে তার অফিস সবচেয়ে বেশি তার ব্যস্ত থাকতে হয়, তার হাত থেকে মোবাইল ফোনও অনেক সময় কেড়ে রাখতে হয়। কিন্তু আমরা দেখলাম যে এটার সঙ্গে একটা প্রতিক্রিয়া, ট্রাম্প এখন আসলে 21 জানুয়ারির পরবর্তীতে ডক্টর ইউনূস সরকারের এবং জনাব তৌহিদ হাসানের চাকরি থাকে কিনা সেটি নিয়ে সন্দেহ, এই সেই নানা ধরনের বক্তব্য, এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন? মানে ইটস লাইক, দেখুন আপনারা খেয়াল করে দেখুন, আমরা এটা নিয়ে কিন্তু কোনো ধরনের তার এই টুইট নিয়ে এই সরকার বা আমাদের সরকারি মিডিয়া কিন্তু কোনো ধরনের কোনো মারামারি করেনি। লোকজন কথা বলবে এবং স্পেকুলেট করবেই। এটা তাদের, বিশেষ করে এখন এই যে ইন্টারনেট এবং মোবাইল ফোনের যুগে, এটা আপনি ঠেকাতে পারবেন না, ঠেকানোর প্রয়োজন নেই, মানুষ সেটা বলতে থাকুক। কিন্তু আমি প্রথম কথা হলো যে আমার চাকরি থাকবে কিনা এটা নিয়ে আমি বিচলিত নেই, এক। দুই হলো যে আমি মনে করি না যে এই কারণে আমার বা আমার কলিগদের চাকরি থাকবে, এটা আমি মোটেই মনে করি না। এটা একেবারেই একটা পেরিফেরাল ইস্যু, যেটা নিশ্চয়ই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মাঝে এটা কোনো বড় ভূমিকা থাকবে বলে আমরা এরকমও শুনেছি যে কামালা হ্যারিস পরাজিত হওয়ার পর এই ইলেকশনে যে পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা, বিশেষ করে প্রধান উপদেষ্টার যে আপনাদের যে ক্যাবিনেট মিটিং, সেটাতে শোকের ছায়া নেমে এসেছে। আপনারা এটা সম্পূর্ণ এটা আবার একটা অপপ্রচার, এ ধরনের কোনো কিছুই ঘটেনি। আমি আপনাকে সত্যি কথা বলি, জি, নির্বাচনের আগে আমি 90% নিশ্চিন্ত ছিলাম যে ট্রাম্প জিততেছে। আচ্ছা, 90% শিওর ছিলাম আমি। 10% সম্ভাবনা রাখছিলাম যে আউটসাইড চান্স থাকতে পারে কমলা হ্যারিসের, আদারওয়াইজ দেয়ার ইজ নো ওয়ে। আমারও কারণ দেখুন, আমি আপনাকে একটা ছোট্ট হিসাব বলি, এটা আপনারা মিলিয়ে দেখেন পরে। 4টা ব্যাটল গ্রাউন্ড স্টেটে জো বাইডেন যত ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, সেই জায়গাগুলিতে মুসলিম ভোটের সংখ্যা ছিল তার থেকে অনেক বেশি। সংখ্যাটা খুব বড় না, 3 থেকে 7%, কিন্তু he won those by 1%, 2%, 3% উনি জিতেছেন ওই জায়গাগুলি। এবং অর্থাৎ সিম্পলি ওই যদি মুসলিম ভোট ওখানে না যেত, উনি জিততেন না। এক্স্যাক্টলি। এবারে কিন্তু কংগ্রেস অবশ্য সেটা হয়তো এবারের মতো অতটা ইনফ্লুয়েন্সিয়াল হয় নাই, কিন্তু এবার তো তাদের সেই অবস্থা ছিল না, মুসলিমরা তো ফিরিয়ে নিয়েছে ইসরায়েল ঘটনার পরে, বিশেষ করে মানে গাজায় ঘটনার পরে, নেতানিয়াহুর আগ্রাসনের পরে। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই যে কালো টাকা পাচার করা টাকার প্রধান গন্তব্য দীর্ঘদিন ধরে সুইস ব্যাংক, কিন্তু এখন আমরা দেখছি যে গত সরকার আমলে, অর্থাৎ শেখ হাসিনা সরকার আমলে ক্ষমতাধরদের মধ্যে সন্দেহজনক বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে যুক্তরাজ্যে। আমরা কারোর জন্য 300 বাড়ি 400 বাড়ি এরকমের কথা শুনেছি, 6000 কোটি টাকার বেশি সম্পত্তির কথা শুনছি। এই সম্পত্তির বিষয়ে এখন আপনারা কি করবেন? মানে আপনি টেলিগ্রাফের উদাহরণ, আমার প্রিয় পত্রিকা ইংল্যান্ডের গার্ডিয়ান কিন্তু লিখেছে, মানে শেখ হাসিনার সহযোগীরা যুক্তরাজ্যে, আপনি নিশ্চয়ই জানেন, বিলাসবহুল সম্পত্তি কেনার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন। আপনি কয়েকটা জিনিস খেয়াল করুন। এক, যে নিঃসন্দেহে এই 6000 কোটি হলো টিপ অফ দি আইসবার্গ, আরো অনেক বেশি আছে যেগুলো এখন আনরিপোর্টেড। 2, প্রতিটি পেমেন্ট আপনি খেয়াল করুন, হয় ভার্জিন আইল্যান্ডস অথবা আইল অফ ম্যান হয়ে এসেছে টাকাগুলি। অর্থাৎ খুব পরিষ্কার ভাবে এগুলো কালো টাকা।
কোনো সন্দেহ নেই এই দুইটা চ্যানেলে কালো টাকা আসে। এবং আমি জানি না এখন ব্রিটেন এর মতো পুরনো ডেমোক্রেসি, ব্রিটেনের মতো এরকম গণতন্ত্র, ট্রান্সপারেন্সি ইত্যাদির প্রবক্তারা তারা এটা কি করে অ্যালাউ করছেন, কারণ এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে এভাবে টাকা পাচারের, টাকা নিয়ে যাওয়ার কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেই। এবং এই যে মানুষগুলি তারা যতই দেখাক যে তারা বাইরে ব্যবসা করেছে, এটা তো অনস্বীকার্য যে টাকাগুলো বাংলাদেশের। তারা দেখিয়েছে বিভিন্ন ভাবে যে আমি তো অমুকখানে উপার্জন করেছি, ওখানে তারা যদি চেক করে দেখবে ওখানে তাদের কোনো আয় নেই, সব আয় এসেছে বাংলাদেশ। কাজেই এটা খুব স্পষ্ট, ব্রিটেনে প্রচুর টাকা যাচ্ছে, এতে কোনো সন্দেহের সুযোগ নেই। আর অন্যান্য জায়গাতেও গেছে, দুবাইয়ে গেছে, সিঙ্গাপুরে গেছে, আমরা সবখানে, আমি ব্রিটিশদের সাথে যখন কথা বলেছি তখন বলেছি যে এটা একটা ইস্যু এবং আমরা চাই যে ব্রিটেন আমাদেরকে এ ব্যাপারে সহায়তা করুক। কারণ আমরা জানি যে 100% টাকা কোনোদিন ফেরত আসবে না, কিন্তু টাকা ফেরত আসে, সিজ করা যায় এবং ফেরত আনা যায়, এটা প্রতিষ্ঠিত হলে পরবর্তীতে যারা সুযোগ পাবে মানে ইয়ে করার, দুর্নীতি করার, তারা সাবধান হবে অথবা তারা নিবৃত্ত হবে। এটা আমাদের জন্য এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনাব তৌহিদ হোসেন, আমি একটা খুবই কৌতূহলবশত একটা জিনিস জানতে চাই যে ধরেন আমি তো জার্মানিতে 5.5 বছর চাকরি করছি, তারপরে এখন নিউ ইয়র্কে আসছি, জানি না এখানে কতদিন থাকবো, থাকতেই চাই আমি এখানে, হয়তো বাংলাদেশে আবার ফেরত যাবো, কিন্তু আমি যতবার বিদেশে আসছি এটা কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় জানতে চাই যে আমি আমার কাছে আসলে কত টাকা আছে। আমি যতবার এখানে বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট করি তারা জানতে চায় একটা নির্দিষ্ট পরিমাণে টাকা, এবং সেটা খুব বেশি টাকাও না, আপনি সেটি জানেন, 7-8 হাজার টাকার বেশি, 7-8 হাজার ডলার বা ইউরোর বেশি হলেই তারা জানতে চায় যে তুমি টাকাটা কোত্থেকে পাইছো, আমাকে এটা দেখাও। তো এই নিয়ম যেটা আমার ক্ষেত্রে খাটে, সেটা কি যারা এখানে এসে টাকা রাখে, বাড়ি কিনে, তাদের ক্ষেত্রে খাটে না? তারা টাকাটা আনে কেমনে? মানে শুধুই হুন্ডি, মানে বাংলাদেশের হুন্ডি কি এত স্ট্রং? আমি নিজে যেহেতু এভাবে টাকা নিয়ে যাই না, কাজে আমি জানি না আসলে তারা কিভাবে নিয়ে যায়। আমি এটুকু বলতে পারি যে আমি আমার ফ্রি, বিশেষ করে আমরা যখন ফ্রি মানুষ ছিলাম, প্রচুর ঘুরতাম বাইরে, সরকার যেটুকু অ্যালাউ করে ক্যাশ নিয়ে যেতে, আমরা সেই টাকা নিয়ে যেতাম। কখনো কখনো এমন হয়েছে যে $2000 ফেরত হচ্ছে, আমার একটা কি যেন অ্যাকাউন্ট বলে, ওখানে সেটা জমা করে দিয়েছি। কখনো আমার মেয়ে বিদেশে থাকলে তাকে হয়তো $500 দিয়ে এসেছে যে তুই এটা খরচ কর। এটুকু আমাদের সীমা এ পর্যন্তই। কাজে এই যে $1 বিলিয়ন কিভাবে যে পাচার হয়, এটা আরো বড় বিশেষজ্ঞরা বলতে পারবেন, যারা ওই আপনার এইসব নিয়ে কাজ করেন বাংলাদেশ ব্যাংকে এবং অন্যান্য জায়গাতে, তারা বলতে পারবেন যে আসলে কি হয়। না, আমি যখন এটি আসলে সিরিয়াসলি জানতে চাই তখন তারা বলে যে ভাই এটা তো খুব ইজি, এটা তো হুন্ডি, আপনার কত টাকা লাগবে, কত টাকা কোথা থেকে নিতে চান আমাকে দেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ভাই আপনাকে দেন, আমি দিয়ে দিচ্ছি, মানে ইজ ইট দ্যাট ইজি যে আমার কাছে বাংলাদেশে 2 কোটি টাকা থাকলে আমি 2 লাখ ইউরো করে নিয়ে আসতে পারবো? ইট ইজ দ্যাট ইজি, আই ক্যান অ্যাসিওর ইউ। মানে স্টিল এটা কি এখনো এত ইজি? মানে আমি আপনাকে বলি, আমি প্রত্যেকেই জানি আমাদের কিছু বন্ধু বান্ধব মাইগ্রেট করে চলে গেছে, তারা এখানে তাদের অ্যাপার্টমেন্ট ছেড়ে বিক্রি করে টাকাটা নিয়ে গেছে। নিশ্চয়ই ভাবেই নিয়েছেন, নিশ্চয়ই অত কঠিন না নিয়ে যাওয়াটা, তাহলে তারা নিয়ে যেতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে নিয়ে যে গেছেন, তারপরে ওখানে গিয়ে তো তাদের এটাকে রাখতে হচ্ছে ব্যাংকে অথবা বাড়ি কিনতে হচ্ছে, তখন তো তাদেরকে জিজ্ঞেস করার কথা যে তারা কোথায় পেলেন টাকাটা। সেই জিজ্ঞেস করার প্রসেসটা অত্যন্ত দুর্বল, এটা আমি জানি। প্রায় কিছু জিজ্ঞেস করা হয় না, বাড়ি কিনছে, বাস বাড়ি কিনছে, খুব ভালো কথা, এরকম আর কি। আমাদের এখানে যেমন মাঝে মাঝে অ্যাপার্টমেন্ট কেনার জন্য ছাড় দিয়ে দেওয়া হয় যে নো কোশ্চেনস আস্কড, অনেকটা ওই ধরনের ব্যাপার।